আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জাতীয় ঐক্যের আহ্বানে সন্ধ্যায় ছাত্র নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। বুধবার রাজনৈতিক দল ও পরদিন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা। বাংলাদেশের সাথে ভারত স্থিতিশীল সম্পর্ক চায় বললেন ভারতীয় হাইকমিশনার। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব। বিএনপি সবসময় বাংলাদেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে বললেন তারেক রহমান। দলের ৩১ দফা সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে ২ বছর আগে মন্তব্য। দেশের জন্য সব পরিস্থিতি মোকাবেলায় নবীন সেনা সদস্যদের প্রতি সেনাপ্রধানের আহ্বান। বাহিনীকে আধুনিক সমরাস্ত্র সজ্জিত করার আশ্বাস। এবং ১৯৭১-এর ৩রা ডিসেম্বর আকাশপথে আক্রমণ সূচনা করেছিলেন কিলো ফ্লাইটের সদস্যরা। অকার্যকর করা হয় পাকিস্তানি বাহিনীর উড্ডয়ন ক্ষমতা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে ছাত্র নেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক আহ্বান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই আহ্বানের পরপরই সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, ধারাবাহিক এমন বৈঠক চলবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবার সঙ্গে আলোচনা করতে চান। প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের ডাক দেবেন। উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে এটা। এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন, তাদের সাথে উনি বসবেন। এবং এই পুরোটার এই দুইটা মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন সবাইকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যম পরিকল্পিতভাবে বাংলাদেশকে বাজেভাবে উপস্থাপন করছে। খুবই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিস ইনফরমেশন হচ্ছে, অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি। এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব এগ্রেসিভলি এই কাজগুলো করছে। তো সেটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো, দেখো কি হচ্ছে, এবং এট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ছাত্র প্রতিনিধিরা। প্রায় 2 ঘন্টা চলা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্র নেতারা। আমরা আমাদের জায়গা থেকে স্যারকে বলেছি যে বিশেষ করে প্রথমত ভারত সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের যে ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যা সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয়, এবং পানির যে ন্যায্য হিস্সা সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়, এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যেন ডিগনিটি থাকে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলো ছাড় দিতে নারাজ বাংলাদেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক বহুমুখী। এই সম্পর্ককে শুধু একটি মাত্র বিষয়ে সীমাবদ্ধ করা যায় না। ভারত সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চায়। পরাগ আজিমের রিপোর্ট।
সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালায় একদল বিক্ষোভকারী। ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষ ও সরকারের ক্ষোভের মধ্যেই ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সাথে সাক্ষাৎ করেন তিনি। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন প্রণয় ভার্মা। We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. A lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক আন্তরিক করতে চেষ্টা করবেন তারা। সেটা হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করেন, উনি বলুক যে ওনার উপর, আর আমাদের যেটুকু করতে আমরা করব, আপনারা দেখতে পাবেন যে আমরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিসা ও কনসুলার সেবা বন্ধ থাকবে বলে জানা গেছে। ফরহাদ আজিম, চ্যানেল আই, ঢাকা। ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বক্তারা বলেছেন, ধর্মীয় উস্কানি দিয়ে এদেশের মানুষকে আলাদা করা যাবে না। ভারতের গণমাধ্যমের সমালোচনা করে তারা বলেন, জাতীয় স্বার্থে আগ্রাসনের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হতে হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের সমালোচনা করে গণ অধিকার পরিষদের নেতারা বলেছেন, নিরপরাধ মানুষকে রক্ষায় জাতিসংঘের শান্তি মিশন কলকাতায় স্থাপন করা উচিত। শুধুমাত্র চটকদার বক্তব্য দিয়ে ঘরে বসে থাকলে হবে না, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ভারতে বাংলাদেশের সব মিশন বন্ধ করে কর্মকর্তাদের ফিরিয়ে আনতে সরকারকে আহ্বান জানিয়েছে কয়েকটি সংগঠন। এই ঘটনায় জড়িত উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য ইন্ডিয়া সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। তারা আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে দূতাবাসে হামলা চালায়, এটা আন্তর্জাতিক কর্তৃপক্ষ দেখুক। আমাদের দূতাবাসে যা হয়েছে সেটা যে কোনো আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন। এই ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ মুখ বুজে সহ্য করবে না। ভারতের আগ্রাসী যে কূটনৈতিক সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ শুধুমাত্র তারই বিরোধিতা করে। ভারতের জনগণের প্রতি কোনো আক্রোশ নেই জানিয়ে বক্তারা বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সব সময় বাংলাদেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই 2 বছর আগে সংস্কারের 31 দফা দিয়েছে বিএনপি। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে 31 দফা নিয়ে কর্মশালায় তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে 5 বছরে 5 কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন তারেক রহমান। আক্তার হোসেনের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির দেওয়া 31 দফা নিয়ে ধারণা দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। আপনারা যে প্রশ্নগুলি করবেন, তরুণ শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে নিজের চিন্তার কথা তুলে ধরেন তিনি। 31 দফা বিএনপি দিয়েছে প্রায় 2 বছর আগে। কেন বিএনপি দিয়েছে 2 বছর আগে? দেশ এবং দেশের মানুষকে ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় সেটি আমাদের চিন্তা ভাবনা ছিল। সেজন্যই আমরা যখনও জানতাম না যে স্বৈরাচারকে কবে বিদায় করব, তখনও কিন্তু আমরা এই 31 দফা দিয়েছি। লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনারা, অর্থাৎ দেশের মানুষ, লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ।
পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা বলেন তারেক রহমান। বগুড়া থেকে রংপুর যাওয়ার যে রাস্তাটা ছিল, রাস্তা বড় করার নাম করে, আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, রংপুরে যাদের বাড়ি আছে, বগুড়ার উপর দিয়ে যারা গিয়েছেন রংপুরে, আপনারা দেখেন যে রাস্তার দুপাশে কেমন গাছ ছিল। আমি কিছুদিন আগে ছবি দেখলাম, কেটে সাফা করে ফেলেছে, একদম ধুধু মরুভূমির মতো। গাছপালা কেটে সাফা করে দিয়েছে, কিন্তু গাছ লাগায়নি। এয়ারপোর্ট রোডে আগে সুন্দর সুন্দর গাছ ছিল, পরে দেখলাম বনসাই লাগিয়েছে। কেন করেছে, কি করেছে, আমি আর সেই কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার পকেট ভারী হয়েছে। এনিওয়ে, জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমার নিজের ইচ্ছা সারা দেশে 5 বছর আমরা 50 মিলিয়ন মানে 5 কোটি বৃক্ষ আমরা রোপণ করবো, যেগুলো বড় বৃক্ষ, রেইন ট্রি বলতে। 31 দফার পক্ষে জনমত তৈরিতে সারা দেশে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 87তম বিএমএ দীর্ঘমেয়াদী ও 59তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাপ্রধান জানান, সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার চেষ্টা চলছে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। 3 বছরের সামরিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে কমিশন পাওয়া অফিসার ক্যাডেটদের অংশগ্রহণে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান। নবীন সেনা কর্মকর্তাদের যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার বার্তা দেন সেনাপ্রধান। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে। সেনা কর্মকর্তাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব স্মরণ করিয়ে দেন তিনি। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠ ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। অনুষ্ঠানে পুরস্কার পাওয়া ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন সেনাপ্রধান। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই। 1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আকাশপথে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বের আক্রমণের সূচনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলো ফ্লাইটের সদস্যরা সফলভাবে আক্রমণ করেন নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপো এবং চট্টগ্রামের তেলের ডিপোতে, যা পাকিস্তানি বিমান বাহিনীর উড্ডয়ন ক্ষমতা বাংলাদেশে অকার্যকর করে দেয়, ত্বরান্বিত করে বিজয়কে। ওবায়দুল রশিদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন 71-এর 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের বিমান ঘাঁটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট। 10 জন পাইলট, 67 জন টেকনিশিয়ান, একটি অ্যালোয়েড 3 হেলিকপ্টার, একটি অর্টার ও একটি DC-3 ডাকোটা উড়োজাহাজ নিয়ে যার যাত্রা শুরু। প্রশিক্ষণ চলে 2 মাস। কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন সেই সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। তখন আমি চট্টগ্রামের গেরিলা ফোর্সের অপারেশন কমান্ডার ছিলাম এবং তাই যোগ দিতে কিছু দেরি হয়েছিল। আমার কিছু পূর্ব অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার ফ্লাইংয়ে এবং DC-3-রও কিছু পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক পাইলট ছিলেন। তাতে আমাদের প্রশিক্ষণটা বেশ সুন্দরভাবে শুরু করা গেছিল। আমার প্রথম কাজ ছিল এনাদের সবাইকে একত্রিত করে নতুন আঙ্গিকে আমরা বিমান বাহিনী হিসাবে গড়ে তোলা। এটা প্রথম দিকে একটু কষ্টদায়ক ছিল, কিন্তু তাদের মনোবল এত বেশি ছিল। সবাই, যে ব্যক্তিরা কোনোদিন ওই ধরনের এয়ারক্রাফট দেখেও নেই, তারাও অতি সুন্দরভাবে অতি সহজে ট্রেনিং প্রাপ্ত হলেন। 3রা ডিসেম্বর 1971 বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে গৌরবের দিন।
যেদিন ভারতের কৈলাসহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশসীমায় প্রবেশ করে সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে সেই অভিযানে অংশ নেয় একটি অ্যালোয়েট হেলিকপ্টার এবং একটি অর্টার প্লেন। ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরাম অর্টার প্লেন থেকে রকেট ছুড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করে দেন। অ্যালোয়েট হেলিকপ্টার থেকে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চিটাগং পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে। ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল, এবার মরাল স্ট্রেংথ হিসাবে, এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল। সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক অ্যান্ড স্টার্ট দি ওয়ার। এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। প্রথম সফল অভিযানের পর মুক্তিযুদ্ধকালীন সময়ে অর্ধশতাধিক সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। প্রথমেই কেন ফিউল ডাম্পটা, যাতে তাদের প্লেন চলাবার রসদটা আমরা বন্ধ করে দিই, আর এর এফেক্টটা আমরা দুদিনের ভেতরে পেয়ে গেলাম। দুদিনের ভেতরে তাদের জাহাজ চালানো বন্ধ করে দিতে হলো। সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মৌলভীবাজার, দক্ষিণ দিকে লাকসাম, আখাউড়া থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত প্রায় সব জায়গায় আমরা একটার পর একটা অ্যাটাক শুরু করলাম। বিমান বাহিনীর একের পর এক সফল আক্রমণ অনেকটা ত্বরান্বিত করে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের অনেকে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের প্রত্যাশা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই আত্মত্যাগ তার সফল বাস্তবায়ন যেন হয়। বিভিন্ন হাসপাতাল ঘুরে জুলাই অভ্যুত্থানে আহতদের অবস্থা নিয়ে লায়লা নওশিনের ধারাবাহিক প্রতিবেদনের আজ রয়েছে 10ম পর্ব। ক্যামেরায় ছিলেন মামুনুর রশিদ। অসংখ্য স্প্রিন্টার মোহাম্মদ মাসুম মিয়ার শরীর জুড়ে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের মানুষ বিজয় মিছিল নিয়ে নামেন রাজপথে। সেদিনে বাড্ডায় পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হন মাসুম। রাইফেল থেকে একটি, শটগানের 3টি গুলি আর 500-রও বেশি স্প্রিন্টার শরীরে নিয়ে অসহনীয় যন্ত্রণায় ভুগছেন মাসুম। তার উপর অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা। আমার গুলি লাগে, ডান হাতে লাগে, এটা হচ্ছে একটা রাইফেলের, বাম হাতের এলবোতে শটগানের লাগে, যেখানে ছড়োয়া গুলি ঢুকে অনেকগুলো, মাজাতে এবং পিঠে প্রচুর পরিমাণ, প্রায় 500-র উপরে হবে। তো 100-র মতো বের করা গেলেও আর বাদবাকিগুলো বের করা যায় না এখনো, বা এগুলো যাবেও না ভবিষ্যতে বের করা। যেহেতু আমরা আন্দোলন করছি, তো দিন শেষে আমরা সফল হয়েছি, তো এই হালকা শরীরে ব্যথা বা এগুলি আর এখন হয় না। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে মাসুমের মতো অনেকেই স্প্রিন্টার ও বুলেট বিদ্ধ হয়ে এবং হাত পা হারিয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার পর বাড়িও ফিরে গেছেন অনেকেই। পুনর্বাসন আমাদের আসলে হবে। নিটোরে এখন 56 জন রোগী আছেন। আমরা 44 জনকে আমরা কিন্তু অলরেডি আর্থিক সহযোগিতা দিয়েছি। বাকি যাদেরকে দিতে পারিনি, হয়তো ইনফরমেশনের গ্যাপ আছে, ল্যাকিংস আছে, হয়তো এমআইএসএ এখনও আসেনি, হয়তো তাদের মধ্যে আমাদের কিছু প্রসেসিংয়ে আছে। দ্যাটস ইট। আমরা আসলে প্রসেসের মাধ্যমেই এগুলি নিশ্চিত করছি। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার পাশাপাশি পুনর্বাসন ব্যবস্থায় যেন কোনো ভোগান্তি না হয়, এই দাবি আহত ও তাদের স্বজনদের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বাসযোগ্য ধরিত্রী ও উপকূলীয় জনপদের জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে পরিবেশগত নীতি ও বিধির যথাযথ প্রয়োগের বিকল্প নেই বলছেন জলবায়ু বিশেষজ্ঞরা। বাগেরহাটের মোংলায় উপকূলীয় ন্যায্য নগর বিষয়ক সম্মেলনের সমাপনীতে বক্তারা বলেছেন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে পরিবেশ বান্ধব জীবনযাত্রা ও প্রযুক্তির ব্যাপক প্রসারে গুরুত্ব দিতে হবে। আব্দুল করিমের ভিডিও চিত্রে আলিমাল রাজের রিপোর্ট। সভ্যতার বিকাশের সমান্তরালে নির্বিচারে ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি।
ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা জানান দিচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সহ ধ্বংসাত্মক ভবিষ্যতের। এমন বাস্তবতায় জলবায়ু অভিঘাত ও দুর্যোগের জেরবার উপকূলীয় জনপদে ন্যায্য আবাস নিশ্চিতে 2 দিনের সম্মেলন। এতে উঠে আসে দেশের ফুসফুস খ্যাত সুন্দরবনের বিপন্ন বাস্তুতন্ত্রের বেহাল চিত্রের পাশাপাশি আশপাশের জনপদের পরিবেশ প্রতিবেশ ও জীবন জীবিকার বিরূপ প্রভাব। সম্মেলনের শেষ দিনে তাই গুরুত্বারোপ করা হয় সমন্বিত উদ্যোগ ও সচেতনতায়। আহ্বান জানানো হয় দুর্যোগ সহনশীল অবকাঠামো বিনির্মাণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের। আমাদের প্রয়োজন হয় স্যানিটেশন, সেই জায়গাটা আমাদের ভালো থাকতে হয়। এরপরে আসে আমাদের হচ্ছে শিক্ষার প্রয়োজন আমাদের সন্তানদের জন্য। এরপরে আসে আমাদের সুস্থ থাকার জন্য, অসুস্থ হলে আমাদের দরকার চিকিৎসা ব্যবস্থা। প্রকৃতি কেন্দ্রিক জীবনের যে অধিকার, সেই অধিকারটা কিন্তু নিশ্চিত করতে হবে। যেমন এখানে মানুষের বসবাসের পাশাপাশি নন হিউম্যান অ্যানিমেল যারা আছে তাদের কিন্তু বসবাস করার সুযোগ নিশ্চিত করতে হবে এবং তাদের যেই হ্যাবিটেট, সেই হ্যাবিটেটগুলোকে রক্ষা করতে হবে। লবণ পানি ভিতরে ঢুকবে না বা অতিরিক্ত বৃষ্টির পানি বের করে দেওয়া হবে, এরকম একটা চিন্তা করেই কিন্তু উপকূলীয় বাঁধ দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 80-র দশকে দেখা গেল যে নদীতে পলি পড়ে নদীর বেড উঁচু হয়ে গেছে এবং কৃষি জমিটা কিন্তু আস্তে আস্তে নিচু হয়ে গেছে। নিজেরটুকু ছাড়া বাকিটাকে আমরা নিজের করে ওন করতে পারি না। আমার বাড়ির বারান্দাটুকু মনে হয় যে আমার, কিন্তু ঠিক পাশের রাস্তাটা ওইটা আমার না, সো ওখানে আমি ময়লা ফেলতেই পারি। এই দেশ, এই দেশের মাটি এবং এই পুরো পৃথিবী আসলে আমাদের। সো আমার মনে হয় আমরা যদি আমাদের দেশকে ওন করতে পারি তাহলে আসলে আমার মনে হয় আমরা অনেক সুন্দর একটা জীবনযাপন করতে পারবো। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ন্যায্য তথা বাসযোগ্য আবাসস্থল বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তির সময়োপযোগী ব্যবহার বৃদ্ধির বিকল্প নেই বলছেন তারা। আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আপনাদের অধিকার নিশ্চিত করতে হবে, তাইলে একটা উপকূলীয় জনগোষ্ঠীর জন্য আদর্শ একটা আবাসস্থল গড়ে উঠবে, ন্যায্য আবাসস্থল গড়ে উঠবে। এবং আপনাদের কার্যক্রম, আপনাদের অ্যাক্টিভিটিস, আপনাদের অর্থনীতি সবকিছু এমনভাবে পরিচালিত হতে হবে যাতে এটাতে পরিবেশ সুরক্ষিত থাকে। সাথে সাথে কার্যক্রমটা এমনভাবে হতে হবে যাতে আপনাদের অর্থনৈতিক উন্নয়ন হয়। নদী নিয়ে তাৎপর্যপূর্ণ কাজের জন্য নদীর আপনজন সম্মাননা 2024-এ ভূষিত হয়েছেন জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া এবং পরিবেশ সাংবাদিক শৌমিক আহমেদ। সম্মেলনের আয়োজক বাংলাদেশ নদী পরিব্রাজক দল, RDRC, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বেলা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 7টি সংগঠন। সবাইকে একটু নিজের অবস্থান থেকে একটু সততা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমার মনে হয় সব ক্ষেত্রে, শুধু পরিবেশ সব ক্ষেত্রেই এগিয়ে যাওয়া সম্ভব। আলিমা রাজি, চ্যানেল আই, মোংলা, বাগেরহাট। আমাদের এবারে প্রসঙ্গ আই স্পোর্টস। অলিম্পিক সহকারে আরো অনেক বড় বড় ইভেন্টের ডিজাইনে ইনপুট দিয়ে থাকেন, তো আমাদেরকে যদি একটু ফ্যাসিলিটেট করেন। তো আমি তখন এতটা আশা করি নাই যে স্যার এতটা ইনভলভ হবেন পার্সোনালি, এবং স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন, এবং ইভেন থিম সঙ্গেও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন। এবারে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে হামলা দুঃখজনক। আন্তর্জাতিক আইনে যে কোনো দেশের হাই কমিশন কার্যালয়ের নিরাপত্তা দেয়া সেই দেশের দায়িত্ব। মঙ্গলবার বিকেলে নাটোর শহরের কানাইখালীতে নিহত নাটোর পৌর ছাত্র দলের যুগ্ম সম্পাদক সুজনের স্মরণ সভায় তিনি এই কথা বলেন। জেলা ছাত্র দলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম সুজনের সঞ্চালনায় স্মরণ সভায় নাটোর জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 15 বছর যারা স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে অন্যের কাছে বিকিয়ে দিয়েছে, আমরা তাদের বলতে চাই, কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করতে আমরা দেব না। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে।
ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা, বংশাল থানা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সিনিয়র সহ সভাপতি মরহুম মোহাম্মদ মাসুম এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর বংশালে একটি কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবারে রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর সাথে লেবাননে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি করলেও তা লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ১২ লেবানিজ নিহত হয়েছে। এতে গত সপ্তাহে করা যুদ্ধবিরতি চুক্তি হুমকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। গাজা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। জাতিসংঘ বলছে গাজায় ইসরায়েলি সেনাদের বাধার মুখে খাদ্য সরবরাহ এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। উত্তর গাজায় খাদ্য সংকটে পড়েছে অবরুদ্ধ ফিলিস্তিনিরা। যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় ৩৪১ ত্রাণকর্মী নিহত হয়েছে। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, নেতানিয়াহু সরকার গাজায় যুদ্ধাপরাধ করেছেন এবং জাতিগত নিধনযজ্ঞ চালিয়েছেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব সিরিজ, সিনেমা ও নাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে এলো পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদের নাটক জন্মদাগ। আফরান নিশো, মেহজাবিন ও অর্ণব অন্তু অভিনীত প্রেম ও প্রতারণার গল্পে সাজানো এই নাটক। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। কৃষি সংবাদ। ফরিদপুরে পাট বীজ উৎপাদনের উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত BJRI তোষা ৯ জাতের পাটের পরীক্ষামূলক আবাদে সফল হওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। শাহাদাত হোসেন তিতুর তথ্য ভিডিওচিত্রে রাহিব আহমেদের রিপোর্ট। ফরিদপুর জেলার সালথা উপজেলার কৃষক মুক্তার হোসেন কয়েক বছর ধরে পাট বীজ উৎপাদন করে আসছেন। ইতিপূর্বে সাফল্য না মিললেও ২ বছর ধরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত তোষা ৯ নতুন জাতের পরীক্ষামূলক আবাদ করে সফল হয়েছেন। এই গত বছরে আমি যে বিসি করছি তাতে প্রতি শতাংশে আপনার ৩.৫-৪ কেজি করে পাইছি। এবছরও তার চেয়ে আরো ভালো দেখা যেতেছে। এবছর আমি আশা করতেছি এখানে আছে ৪০%, তাতে ১৬০-৬৫ কেজি বীজ আশা করতেছি ইনশাল্লাহ পাবো। মার্কেটে এনডিএন ১০০ টাকা যায়, আমার এটা ১৫০ টাকা বেচতে পারবো। এটার মান ভালো। BJRI তোষা ৯ জাতের পাট কৃষকদের প্রত্যাশা পূরণে সক্ষম বলছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আগের জাতের তুলনায় এটির যদি আমরা স্বল্প জীবনকাল, অর্থাৎ আমরা যদি ১০০ দিনে হারভেস্ট করি তাহলে ফলন আগের জাতের থেকে 2% বেশি হয় এবং ভারতীয় জাত থেকেও বেশি হয়। তাছাড়া এর পাটকাঠি শক্ত, সহজে ভাঙে না এবং আঁশের গুণগত মান ভালো। কৃষক পর্যায়ে বীজ উৎপাদন করছে যাতে তারা নিজের চাহিদা নিজের বীজ দিয়ে মেটাতে পারে। কৃষক ১০০ দিনে হারভেস্ট করেও সে পাটের জমিতে ধান বা অন্যান্য ফসল করতে পারবে। সেক্ষেত্রে তার ফলনের খুব একটা কম বেশি হবে না। সরকার প্রণোদনার মাধ্যমে কৃষকদের পাট বীজ উৎপাদনে আগ্রহী করে তুললে মানসম্পন্ন বীজ উৎপাদনের সুব্যবস্থা নিশ্চিত হবে, এমনটাই দাবি কৃষক ও কৃষি সংশ্লিষ্টদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। টাঙ্গাইলে পাখির আবাসস্থল তৈরিতে গাছে গাছে মাটির হাড়ি বেঁধে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর আদর্শ পাঠাগার। এমন উদ্যোগ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগ, অপরিকল্পিত নগরায়ন সহ
নির্বিচারে বৃক্ষ নিধনে ধ্বংস হচ্ছে পাখির প্রাকৃতিক আবাসস্থল। এতে পরিবেশের ভারসাম্য হারানোর পাশাপাশি হুমকিতে পাখিসহ পুরো জীববৈচিত্র্য। এমন পরিস্থিতিতে পরিবেশের বন্ধু পাখি রক্ষায় টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাছে গাছে বেঁধে দেওয়া হয়েছে মাটির হাড়ি। পাখিদের কোনো আবাসস্থল নাই, কিন্তু মানুষের আবাসস্থল আছে। এর জন্য জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই কার্যক্রমটি গ্রহণ করা হয়েছে। এবারে আমরা প্রথম, আগামীতে আমরা এগুলা ধারাবাহিকভাবে অব্যাহত রাখবো। সকালবেলা ভোর থেকে উঠলে পাখির কিচিরমিচির শব্দ আমাদের খুব ভালো লাগে, এর জন্য আমরা মাটির কলসি লাগাচ্ছি। দিন দিন আমাদের অযত্ন অবহেলার কারণে পাখিগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। এখন যদি আমরা এটা উদ্যোগ নেই বা এটা করতে পারি, তাহলে আমাদের ভারসাম্যটা রক্ষা হবে এবং পরিবেশ ভালো থাকবে। এতে পাখির কলকাকলিতে পরিবেশ ও প্রতিবেশে প্রাণোচ্ছ্বাস ফেরার প্রত্যাশা পরিবেশবাদীদের। দেশীয় প্রজাতির গাছ বেশি বেশি লাগাইলে এবং বিদেশি প্রজাতি নিরুৎসাহিত করলে পাখির নিশ্চিত আবাসস্থল এবং দিন দিন যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, অনেক পাখি আমাদের দেশে ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে, সেগুলিকে রক্ষাকল্পে যে রোদ ঝড় বৃষ্টিতে পাখির প্রজনন ব্যাহত হচ্ছে, তো সেই জন্য আমরা পাখির নিরাপদ বাসস্থান তৈরির জন্য আমরা বিভিন্ন এলাকায়, টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় কাছে কাছে মাটির হাড়ি স্থাপন করছি, যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা পায়, প্রাণ বৈচিত্র্য রক্ষা পায়। জীববৈচিত্র্য রক্ষায় দেশ জুড়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান পরিবেশবাদীদের। মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই, টাঙ্গাইল। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি, এবং বিরতির স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সফল হতে হলে মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা আরও বাড়াতে পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সিতারা পারভিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আগামী দিনে তরুণদের সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করার আহ্বান জানানো হয়। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। প্রতি বছর সিতারা পারভিন পুরস্কার প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিভাগের 13তম ব্যাচের সর্বোচ্চ সিজিপিএ পাওয়া 10 জন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বিশিষ্টজনেরা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ক্ষুণ্ণ হলে দেশ নতুন আলোয় পৌঁছাতে পারবে না। সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য আমরা বিগত স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এসব নিয়ে কথা বলেছি, আন্দোলন করেছি। এ সময় যখন সমাজ ও রাষ্ট্রের ক্ষত মেরামতের চেষ্টা চলছে, তখন এই ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য হতে পারে না। এতে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি ছাড়া ভালো কিছু সম্ভাবনা নাই। কোন সরকারের আমলে দেশের সাংবাদিকতা বাধাহীন বা স্বাধীন ছিল না। আমরাও স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে পারিনি। মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্রের জন্য মানুষের যে নির্গুণ আকাঙ্ক্ষা, এটি সার্বজনীন। একজন কৃতবিদ্য মানুষকে সম্মান জানালাম, নিজেরা সম্মানিত হলাম। অধ্যাপক সিতারা পারভিনের মতো সৎ ও নিষ্ঠাবান মানুষ হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বিভাগের শিক্ষকরা। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। চলছে কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট একক আবাসন মেলা 2024। কৃষিবিদ গ্রুপের প্রধান কার্যালয়ে জমকালো এই মেলার উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ আলী আফজাল, উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর, কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং হেড হাসান আশেক মাহমুদ ও কৃষিবিদ গ্রুপের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। 7 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ OGSP ও অরিয়ন ফার্মা যৌথ আয়োজনে সদ্য পাশ করা FCPS ডাক্তারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরে সায়েন্টিফিক সেমিনারে প্রসূতি ও গাইনোকোলজির নতুন ফেলোদের সংবর্ধনা দেওয়া হয়। OGSPর সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সালমা রৌফ। বিশেষ অতিথি ছিলেন অরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জারিন করিম।
বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন তাদের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ বিষয়ক বার্তায় এই সতর্কতার কথা জানিয়েছে। বলা হয়েছে, বাংলাদেশে নির্বিচারে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে। পরিস্থিতি এখনও অস্থির রয়েছে উল্লেখ করে হাইকমিশন বলেছে, রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনও অব্যাহত রয়েছে। এগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের রূপ নিতে পারে। ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা রয়েছে বলেও জানানো হয়। তাই ডাকাতি, সহিংস অপরাধ ও ধর্ষণের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে তারা। বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত এসব হামলা নস্যাতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে হাইকমিশন। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। গত 15 বছরে নাগরিক সেবায় সাধারণ মানুষকে প্রায় 1.5 লাখ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছে টিআইবি। 2023 সালেই জাতীয় পর্যায়ে মোট ঘুষের পরিমাণ প্রায় 10,902 কোটি টাকা। সেবা খাতের দুর্নীতিতে পাসপোর্ট, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত। টিআইবির জাতীয় খানা জরিপ 2023-এর ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। রিপোর্ট রোকসানা আমিনের। সেবা খাতের দুর্নীতির চিত্র তুলে ধরতে প্রতি 2 বছর পর পর খানা জরিপ করে আসছে দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা টিআইবি। এক বছরে 5,680 টাকা ঘুষ দিয়েছেন সার্বিকভাবে। সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান কার্যালয়ে 2023 সালের সেবা খাতের দুর্নীতির খানা জরিপ ফলাফল তুলে ধরেন তারা। সেবা গ্রহীতারা মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা, যেটি আমাদের সংশ্লিষ্ট বছরের বাজেটের 1.43%, এবং জাতীয় আয়ের 0.22%। তথ্য যেটা বলছে 70.2% উত্তরদাতা কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছেন। জরিপ ফলাফলে দেখা গেছে খানা প্রতি গড়ে 5,500 টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে। বিচারিক সেবা, বীমা ও ভূমি সেবা খাতে বেশি ঘুষ দিতে হয়েছে। আমাদের হিসাব মতে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের 2009 থেকে 2024 পর্যন্ত, 24 এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে বা সেবা গ্রহীতারা যে অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হয়েছে, প্রাক্কলিত পরিমাণ 1,46,252 কোটি টাকা। এখানে যে সেবা গ্রহীতাদেরকে হয়রানি যারা করে তার মধ্যে এক ধরনের সিন্ডিকেশন আছে, সেই কারণে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। সেবা খাতে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থান পরিচয় নির্বিশেষে জবাবদিহিতা নিশ্চিত করতে দুদককে কার্যকর করা সহ বেশ কিছু সুপারিশ করেছে টিআইবি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত করার জন্য অবিলম্বে বর্তমান ট্রাস্টি ও গভর্নিং বডির বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন কলেজের বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 17 বছর ধরে কলেজ তহবিল থেকে দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করে কলেজকে শূন্য করে ফেলেছে। প্রতিষ্ঠার 15 বছর পূর্ণ করল জাতীয় অর্থনীতির কাগজ বিজনেস ডাইজেস্ট। বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নিত্যপণ্যের বাজার ও পোশাক খাতের ধারাবাহিক অস্থিরতা উত্তরণে করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিশিষ্টজনেরা। প্রদান করা হয় বিজনেস ডাইজেস্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024। উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান, বিজনেস ডাইজেস্টের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স ও অন্যরা। এবারে রয়েছে খেলার খবর। জাতীয় ঐক্যের আহ্বানে সন্ধ্যায় ছাত্র নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। বুধবার রাজনৈতিক দল ও পরদিন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা। বাংলাদেশের সাথে ভারত স্থিতিশীল সম্পর্ক চায় বললেন ভারতীয় হাইকমিশনার। আগরতলায় সহকারী হাইকমিশনের হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব।
বিএনপি সবসময় বাংলাদেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে বললেন তারেক রহমান। দলের ৩১ দফা সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে ২ বছর আগে মন্তব্য। দেশের জন্য সব পরিস্থিতি মোকাবেলায় নবীন সেনা সদস্যদের প্রতি সেনাপ্রধানের আহ্বান, বাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার আশ্বাস। এবং ১৯৭১-এর ৩রা ডিসেম্বর আকাশপথে আক্রমণ সূচনা করেছিলেন কিলো ফ্লাইট সদস্যরা, অকার্যকর করা হয় পাকিস্তানি বাহিনীর উড্ডয়ন ক্ষমতা। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।